কুমিল্লা ৪ আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুলের প্রার্থিতা অবৈধ, ঋণ খেলাপি থাকছেন, আদেশ চেম্বার আদালতের। সীমান্ত রক্ষায় ফেলানির ছোট ভাই সহ রেকর্ড সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ, অন্যায় আদেশ না মানার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫০ শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ পায়নি দুদক, অভিযোগের প্রেক্ষিতে অভিযান। উত্তরাঞ্চলের শতাধিক ফিলিং স্টেশনে এলপিজি সরবরাহ বন্ধে ভোগান্তি, সিলেটে বাড়ি থেকে ট্রাক ভর্তি সিলিন্ডার জব্দ। এবং উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইটে স্থবিরতা, প্যাকেজিং ল্যাব টেস্টে ভোগান্তি, ক্ষতির মুখে রপ্তানিকারকরা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। কুমিল্লা ৪ আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি ঋণখেলাপি থাকবেন বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে বিষয়টি হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী আপাতত মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা অবৈধ। বুধবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। প্রিমিয়ার ব্যাংকের ঋণ আংশিক পরিশোধ করায় আদালত এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেয়া রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। কুমিল্লা ৪ আসনে জামায়াতের নেতৃত্বে জোটের এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মঞ্জু। এর আগে বিএনপির প্রার্থী মুন্সিকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট, আর এই আদেশের বিরুদ্ধে আপিল করে প্রিমিয়ার ব্যাংক। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিক জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব বিএনপি বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই ইনশাআল্লাহ আমরা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করবই। যে ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে সেই ঐক্য দিয়েই নতুন বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। দুপুরে রংপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্যভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়। গণভোটে বলা হচ্ছে আগামী ৫, ১০, ১৫, ২০ বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে। চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে আটকের পর মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেয় জেলা প্রশাসনের কর্মকর্তা সহ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এদিকে মৃত্যুর ঘটনায় গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। দোষীদের বিরুদ্ধে আইনি শাস্তি নিশ্চিত করা হবে বলে জানায় জেলা প্রশাসন। অনিক চক্রবর্তী জানিয়েছেন বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা হয়েছে। সকাল ১১টায় জীবননগর কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলা বিএনপির নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ। জেলা শাখার পক্ষ থেকে জানাজায় আসা স্থানীয় নেতাকর্মীরা ডাবলুর মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। আসলে সে রাজনৈতিক কারণেই তো তাকে এইভাবে হত্যা করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এর সঙ্গে জড়িত। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই।
যখন আর ওই মেয়েটার মুখের দিকে তাকিয়েছি। জেলা বিএনপির নেতারা বলেন, ডাবলু বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তার হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। তাকে হারিয়ে আমাদের দলের যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা খুবই কঠিন হবে। আইন অনুযায়ী যা যা করা সম্ভব সেটা দলের থেকে করা হবে। ডিসি সাহেব বলছেন, এসপি সাহেব বলছেন, আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে তারা তদন্ত কমিটি করেছে, তদন্তের কমিটি করে ব্যবস্থা নেবে। এভিডেন্স এবং কাগজপত্র সহ আইনে যে বিষয়গুলো আছে আমরা সবসময় এটা তৎপরতা থাকবো এবং আমরা এর বিচারের ন্যায় বিচারের দাবিতে আমরা আমাদের কোনো ঘাটতি হবে না। এরই মধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি শাস্তি নিশ্চিত করা হবে বলে জানায় জেলা প্রশাসন। তার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে যা যা করা দরকার জেলা প্রশাসক তাই করবেন বলে আমাকে এই বার্তাটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষে যারা দায়ী যারা দোষী কেউ ছাড় পাবেন না। বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু হত্যার ঘটনায় আইনগত সব প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানালেন এই আইনজীবী। আইএসপিআর যেটা বলছে সেটা হলো সেনা আইনে তাদের বিচার করা হবে, ক্লোজ করে রাখছে ওনাদেরকে। পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সকল কর্তৃপক্ষ আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার করবে, এই বিষয়ে আমরা প্রশাসন থেকে আশ্বস্ত হতে পেরেছি। এদিকে নিহত বিএনপি নেতার মা ও ছোট ভাই লন্ডন থেকে রাতে দেশে ফেরার পর বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা শেষে জীবননগর পৌর কবরস্থানে দাফন করা হবে ডাবলুকে। এর আগে সোমবার রাতে জীবননগর পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে আটকের পর অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন চুয়াডাঙ্গা। সীমান্ত রক্ষায় ফেলানির ছোট ভাই সহ নিযুক্ত হলো রেকর্ড সংখ্যক বিজিবি সদস্য। ১০৪তম রিক্রুট ব্যাচে ৩০২৩ জনের মধ্যে পুরুষ ২৯৫০ জন এবং নারী ৭৩ জন। কোনো অন্যায় আদেশ না মানতে নবীন সৈন্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজু আহমেদের প্রতিবেদন এবং ক্যামেরায় ছিলেন AR বাবু। আকাশ মাটির সাথে মিতালি পাতিয়ে নির্জন প্রকৃতিতে দেশের সীমান্ত যেখানে শেষ, হাজারো রণবীরের বীরত্বে শুরু হয় সেখান থেকেই। দেশের সার্বভৌমত্ব রক্ষার সেই জীবন্ত প্রাচীরে যুক্ত হয়ে দেশমাতৃকার অখণ্ডতার শপথ নিল ৩,০০০-এর বেশি রণবীর, যা বিজিবির ইতিহাসে রেকর্ড সংখ্যা। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতের বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের বীরুত্তম মুজিবুর রহমান প্যারেডে শপথ নেয় ১০৪তম রিক্রুট ব্যাচের নবীন সদস্যরা। ২০১১ সালে যে সীমান্তে বোনকে হারাতে হয়েছে, এদিন সেই সীমান্ত রক্ষার শপথ নেন ফেলানির ছোট ভাই আরফানও। যে সীমান্তে আমার বোনকে হত্যা করেছে সেই সীমান্তের দায়িত্বভার এখন আমার উপর। আমি চাইবো না যে সীমান্তে আর কোনো মা বাবার বুক খালি হোক। আমরা কোনো বিচার পাই নাই এবং কয়েকবার আদালতে যাওয়ার পরেও বেকসুর খালাস দিয়েছে অমি ঘোষকে। আমার বোনকে যেভাবে পাখির মতো গুলি করছে, তারা যেন কোনোভাবে আরো অবৈধভাবে এইভাবে মারতে না পারে। বুধবার সকাল ৯টায় শুরু হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। শেষে সর্ববিষয় ও শ্রেষ্ঠ ফায়ারার সহ ৬ জন সেরা বিজিবি সদস্যকে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির নবীন সদস্যদের দিক নির্দেশনার পাশাপাশি জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অন্যায় আদেশ না মানতেও নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগামী নির্বাচনের সব প্রতিকূলতা রক্ষায় প্রস্তুত সরকার। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮,৯৭,১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবে। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছি। ১০৪তম রিক্রুট ব্যাচে ৩,০২৩ জনের মধ্যে পুরুষ ২,৯৫০ আর মহিলা ৭৩ জন, যাদের সকলেই কাজ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। বিজিবির ১০৪তম রিক্রুট এই ব্যাচের নবীন সৈনিকেরা শুধুমাত্র একটি বাহিনীর সদস্য নয়, তারা আমাদের সার্বভৌমত্বের জীবন্ত প্রাচীর। যেখান থেকে প্রকৃতির নির্জনে জনপদের শেষ, সেখান থেকে শুরু হয় তাদের দেশপ্রেমিক সত্তা।
আর সেই সত্তাকে ধারণ করে সীমান্তের 230 বছরের ইতিহাস বদলে দেবে তারা, প্রত্যাশা এমনই। চট্টগ্রামের সাতকানিয়া থেকে রাজু আহমেদ, এখন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায়, সীমান্তে ওই 17 জন প্রবেশ করলে প্রায় 3 কিলোমিটার দূরে শিবনগর বাজার থেকে ভোরে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে 8 জন পুরুষ, 5 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা। কক্সবাজারের টেকনাফ এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে এপিবিএন পুলিশ। সকালে নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম একই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানায়, সোমবার রাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শুনতে পান তারা। পরে ভোরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সংকটে জনগণের পাশে দাঁড়ানো তাদের প্রথম কাজ বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে কথা বলেন তিনি। এর আগে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং 2025-26-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। এ সময় বিভিন্ন কৃতি বিএনসিসি সদস্যদের পুরস্কার তুলে দেন তিনি। পরে প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে বিএনসিসি ক্যাডেটরা। এরপর সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, 9 পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের প্রধান লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো। বিএনসিসি ক্যাডেটগণ সেই চেতনায় উজ্জীবিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশ গঠনের কাজে নিয়োজিত ছিল, এখনও আছে। তোমাদের কাছে আমার প্রত্যাশা যে নেতৃত্বের গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রমের দ্বারা বাংলাদেশ ক্যাডেট কোরের উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি 150 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে চবিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। তবে প্রাথমিকভাবে চবিতে অতিরিক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। তবে পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত সংগ্রহ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। শোয়েব রহমানের প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে 150 শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সে অনিয়ম খুঁজতে অভিযানে নামে দুদকের একটি দল। প্রায় 2.5 ঘন্টা উপাচার্য ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খানের কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহ করেন তারা। এ সময় 2 উপাচার্য ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। দুদক জানায়, অভিযানে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। একই সাথে নিয়োগ সংক্রান্ত আইন ও বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী জনশক্তির বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত নিয়োগের তথ্য পাওয়া যায়নি। নতুন নিয়োগ না, অনেক নিয়োগ হচ্ছে স্থায়ী করা হয়েছে। সবকিছু মিলে হয়তো বা কর্মচারী এবং শিক্ষক মিলে হয়তো 150 জনের মতো হতে পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে কর্মকর্তা এবং কর্মচারী বেশিরভাগই হচ্ছেন আগের যারা নিয়োগ হয়েছে তাদেরকে স্থায়ীকরণ করা হয়েছে। তো আমরা আরও রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখব যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইএএসআর এর কাছে আছে এবং ইএএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। উপাচার্য ডক্টর ইয়াহিয়া আখতার দেশের বাইরে অবস্থান করায় কিছু নথি সংগ্রহ করা যায়নি। তিনি দেশে ফিরলে নথি সংগ্রহ করে কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে জানায় দুদক। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনবল অনেকখানেই ঘাটতি রয়েছে।
ওবিইতে কার্যক্রম যদি চালু করতে যাই তাহলে আমাদের প্রচুর শিক্ষকের দরকার, এবং এটা আমরা ইউজিসিকে জানিয়েছি যে ওবিই কার্যক্রম চালু করার জন্য ইউজিসি এবং মন্ত্রণালয় থেকে যথেষ্ট চাপ রয়েছে। এগুলো কাজকর্মগুলো করতে গেলে আমাদের স্টাফ যেমন বাড়াতে হবে, আমাদের শিক্ষক সংখ্যা বাড়াতে হবে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতি ও মেধার অবমূল্যায়নের অভিযোগ এনে নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশের দাবি জানান কিছু শিক্ষার্থী। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। চট্টগ্রামে ঘুষের টাকা সহ শাহ আলম নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুদক। বিকেলে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে 70,000 টাকার ব্যাংক চেক পাওয়া যায়। আটক শাহ আলমের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তিনি উপজেলায় অফিস সহকারী হিসেবে দীর্ঘ 8 বছর ধরে কর্মরত ছিলেন। দুদক জানায়, এই কার্যালয়ে দীর্ঘদিনের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে বুধবার বিকেলে হঠাৎ বাঁশখালী হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদক অভিযানে যায়। এই সময় হাতে নাতে শাহ আলমকে ধরা হয়। আর এই বিষয়ে দুদক বাদী হয়ে আদালতে মামলা করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বগুড়া সহ উত্তরাঞ্চলে এলপি গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। এতে একে একে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের সব ফিলিং স্টেশন, যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে। মাজেদুর রহমানের প্রতিবেদন এবং ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়া জেলায় প্রায় 20টি ফিলিং স্টেশনে এলপিজি পাচ্ছে না গ্রাহক। প্রায় 5 দিন ধরে চলছে এই পরিস্থিতি। প্রতিটি ফিলিং স্টেশনে এসে জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছে যানবাহন। এতে হয়রানি শিকার হচ্ছেন গ্রাহক। না, এ কথাটা ঠিক আছে, যদি না থাকে কেন নাই, তারপরে একটা নোটিশ দেওয়ার যে প্রয়োজন সেটা বোধ করে না। আমি 3টা ফিলিং স্টেশনে ঢুকছি, আমি একটা তো পাই নাই। আমি রংপুরে এই পাম্পে যাচ্ছি, গিয়ে দেখলাম গ্যাস নাই, ওই পাম্পে যাচ্ছি, গিয়ে দেখলাম গ্যাস নাই। এটাও আমার সম্ভবত উত্তরবঙ্গের একটা সিন্ডিকেট। আপনার এরকম করে বগুড়ার পর থেকে এখানে কোনো গ্যাস পাচ্ছি না। এলপিজি না পাওয়ার কারণ হিসেবে সরবরাহ সংকটের কথা বলছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আমদানি স্বাভাবিক হলে এবং কেন্দ্রগুলিতে সরবরাহ পাওয়া গেলে এর সমস্যার সমাধান হবে বলে জানান তারা। আমাদের কোম্পানি চেষ্টা করতেছে আমরা মাল পাইলে সঙ্গে সঙ্গে ডেলিভারি দেওয়ার জন্য। আমার গতকালকে কথা হয়েছে, গাড়ি আসার কথা ছিল, হয়তো গাড়ি রাস্তায় আছে, আমি এখন মতো পাইনি, যে কারণে আমরা দিতে পারছি না এই মুহূর্তে। এলপিজি আমাদের সরবরাহ ঠিক মতো পাচ্ছি না বলে দিতে পারতেছি না। 4-5 দিন ধরে ভোগান্তির ভিতরে আছে আমরা। তেল খরচটা বাড়তিছে, তেলটা বাড়তিছে, দূরে গেলে তেলের খরচ বাড়বি, এইগুলোই আর কি। উত্তরাঞ্চলের 16 জেলায় এলপিজি সেন্টারের সংখ্যা শতাধিক। খোঁজ নিয়ে জানা গেছে মজুদ শেষ হওয়ায় বেশিরভাগ জেলায় এলপিজি সরবরাহ বন্ধ রাখা হয়েছে প্রায় 1 সপ্তাহ ধরে। মাজেদুর রহমান, এখন বগুড়া। সিলেটের সেনপাড়ার বাসা থেকে 130টি এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডারের ট্রাক জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বিকেল 3:30টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শিবগঞ্জ সেনপাড়া এলাকায় এসব সিলিন্ডার জব্দ করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা জানান, 2 দিন আগে থেকে মাখন চুলা ঘর নামের একটি প্রতিষ্ঠান গ্যাস ভর্তি সিলিন্ডার মজুত করে। এলপিজি গ্যাস সংকটকালীন সময়ে অবৈধভাবে মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। মাদারীপুর থেকে চালককে কুপিয়ে লুট করা এলপি গ্যাসের 462টি খালি সিলিন্ডার সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত 11টায় আশুলিয়ার গোকুলনগর টানপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে সিলিন্ডারগুলো উদ্ধার করে পুলিশ। 7 জানুয়ারি রাতে আশুগঞ্জ থেকে আই গ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক মাদারীপুরের শিবচরের বাচামারা এলাকায় পৌঁছালে ডাকাত দল চালককে কুপিয়ে এর নিয়ন্ত্রণে নেয়। পরে ট্রাকে থাকা 462টি খালি সিলিন্ডার লুট করে তারা। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে গ্যাস সংকট নিরসনের বিষয়টি যুক্ত করতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ঠিকাদার সমিতি। সকালে নগরীর 16 শহরে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে 25,000 সহ সারা দেশে প্রায় 2.5 লাখ আবাসিক গ্রাহক গ্যাস সংযোগে আবেদন করে অপেক্ষায় রয়েছে। গত 10 বছর ধরে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এতে সারা দেশের মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। তাই আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দেশে অবিলম্বে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানান বক্তারা। সরকার যদি চাইতো
1 ঘন্টার ভিতরে এলপি গ্যাসের দাম সরকার নির্ধারিত মূল্যে নিয়ে আসতে পারে আমি মনে করি, কিন্তু সরকার এই জায়গায় সম্পূর্ণরূপে ব্যর্থতা দেখাচ্ছে এবং একটা শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইট অনেকটা স্থবির হয়ে পড়েছে। সবশেষ 1 নভেম্বরের পর ছেড়ে যায়নি আর কোনো ফ্লাইট, ফলে বড় ধরনের ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ী এবং রপ্তানিকারকরা। তারা বলছেন সিলেট থেকে প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাব থাকায় এরকম পরিস্থিতি। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। 2024 সালের 27 এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত চার্টার্ড এয়ারবাসের মালবাহী বিমানকে বিশেষ সম্মানসূচক ওয়াটার ক্যানন স্যালুটে বরণ করে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেদিনই 60 টন দেশীয় তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি, যা সিলেটের ব্যবসায়ীদের জন্য ছিল এক স্মরণীয় মুহূর্ত। আর সর্বশেষ ফ্লাইটটি উড্ডয়ন হয় 2024 সালের 1 নভেম্বর। 7 মাসে সিলেট থেকে 41টি ফ্লাইটে 2350 টন গার্মেন্টস পণ্য ইউরোপের দেশ স্পেনে গেলেও এরপর থেকে যায়নি আর কোনো পণ্য। ফলে কার্যত স্থবির হয়ে পড়ে সিলেটের রপ্তানিকারকদের বাণিজ্য সম্ভাবনা। 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কার্গো টার্মিনাল কার্যত অচল হয়ে পড়ায় একদিকে যেমন থমকে গেছে সরাসরি রপ্তানির সুযোগ, অন্যদিকে বেড়েছে পরিবহন খরচ, সময় ও ঝুঁকি। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাবে কার্গো কার্যক্রম স্থগিত থাকায় সিলেটের কৃষিপণ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ অনিশ্চিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে। খুব আশাবাদী ছিলাম যে সিলেট থেকে আমরা অনেক কিছু আমরা রপ্তানি করতে পারবো, সিলেটের ব্যবসায়ীরা লাভবান হবেন। এই বন্ধের কারণে আমরা এটার আগ্রহ হারিয়ে ফেলছি। এবং একটা জিনিস হলো, আমি বারবার বলতে চাচ্ছি, এইখানে যদি প্যাকেজিং সিস্টেম এবং ল্যাব তৈরি না করা হয়, ব্যবস্থা না থাকে, তাহলে কোনোদিনই একটা টেকসই রপ্তানি সিস্টেম হবে না। কার্গো ফ্লাইটের পাশাপাশি আমাদের যেগুলো ভেজিটেবল যাওয়ার ছিল, এগুলো এখানে পরীক্ষামূলকভাবে চেক করে তারপর যেতে হতো। কিন্তু এখানে একটা ল্যাবরেটরি বসার কথা ছিল এগ্রিকালচারের, সেইটাও কিন্তু হয় নাই। এখন শুনতেছি যে ফ্লাইটগুলোও বন্ধ হয়ে গেছে। রপ্তানিকারকরা বলছেন সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ভালো সুবিধা না থাকায় প্রভাব পড়েছে কার্গোর রপ্তানি পণ্যগুলোতে। এছাড়া সরকারও বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিমত তাদের। গার্মেন্টস তো সিলেট নাই, যেহেতু ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। আপনারা দেখছেন সিলেট ঢাকা হাইওয়ে 4 লেনে 12 ঘন্টা 14 ঘন্টা 1.5 দিন পর্যন্ত ট্রাকগুলা 30-40টা ট্রাকে নিয়ে আসে কাভার্ড ভ্যানে। তো ওরা আসার মানে ফ্লাইট ডিলে হয়ে যায়, মানে রাস্তায় আসতে ডিলে হচ্ছে। যেভাবে বিমান বা সিভিল এভিয়েশন সরকার যেভাবে রাজস্ব হারাচ্ছে, আমার মনে হচ্ছে যে এতে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেট থেকে কেন কার্গো ফ্লাইট বন্ধ সে ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি কর্তৃপক্ষের। সিলেট অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চালু হয় কার্গো ফ্লাইট, কিন্তু 7 মাস যেতে না যেতেই সেটি আবার সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পিছিয়ে যান এই অঞ্চলের রপ্তানিকারকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করে তাহলেই কেবল এটি পুনরায় চালু করা সম্ভব। তা না হলে সম্ভাবনাময় এই উদ্যোগটি ব্যয়বহুল প্রকল্প হিসেবেই থেকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গুলজার আহমেদ, এখন সিলেট। চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় আগামী 19 জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত। বিকেলে চট্টগ্রাম আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক জাহিদুল হক এই আদেশ দেন। এ সময় শুনানিতে 22 আসামিকে হাজির করা হলেও চিন্ময় কৃষ্ণকে হাজির করা হয়নি। সার্বিক নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে আনা হয়নি বলে জানান আইনজীবীরা। শুনানিতে আসামিরা দাবি করেন বিচার কাজ চালাতে তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারছেন না তারা। এ সময় বিচারক প্রয়োজনের রাষ্ট্রপক্ষ আইনজীবী ঠিক করে দেবে বলে তাদের আশ্বস্ত করেন। পরে 19 জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়। গত বছরের 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে আনা হলে তার অনুসারীদের আঘাতে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়। দর্শক, বিএনপির নির্বাচন পরিচালনা অফিস গুলশানে ব্রিফ করছেন স্থায়ী কমিটির সদস্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই।
আমরা গতকাল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলেছি। সেখানে আমরা এই বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি, কিন্তু এখনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি না। আমরা মনে করি যে এই অনৈতিক, বেআইনি এবং সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন এবং যাতে করে এই ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে সেটা বাধা সৃষ্টি করবেন এবং তারপরেও কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এটা তাদেরকে জানিয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা পুনরায় এটা উল্লেখ করতে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দেশে এইবার পোস্টাল ব্যালটে অনেক ভোট দেওয়ার একটা পরিস্থিতি হয়েছে। আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে, এটা আমাদেরই দাবি ছিল, সবার আগে আমাদের দাবি ছিল এটা বিএনপির, যে আমরা প্রবাসীদের ভোটের অধিকার চাই। সেটা আমরা বলেছি সরকারের কাছে এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এটাতে এগ্রি করেছে। কিভাবে এটা করা যায় এই নিয়ে অনেক আলোচনার পর স্থির হয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই সুযোগটা নিশ্চিত করা হোক। আপনারা জানেন যে আমাদের নির্বাচনের জন্য পোস্টাল ভোট এটা নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে 15,27,155 জনের। এর মধ্যে প্রবাসী আছেন 7,60,000-এর কিছু বেশি, বাকিরা দেশ থেকে নিবন্ধন করেছেন। এদের মধ্যে 6.25 লাখ সরকারি চাকরিজীবী, প্রায় 1,60,000 নির্বাচনী কর্মকর্তা, 10,000 আনসার ভিটিপির সদস্য এবং 6,000-এর কিছু বেশি কারাবন্দী। সব মিলিয়ে এই পরিমাণটা যদিও 1% মতো বা তার চেয়ে একটু বেশি, কিন্তু আপনারা এটাও জানেন যে পোস্টাল ভোটের সংখ্যা 10,000 বা তার বেশি এরকম আসন আছে অনেক। গুলশানে চলছে বিএনপির ব্রিফিং, কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। 34 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলকে 2 সহযোগী সহ আটক করেছে পুলিশ। গত সোমবার ঢাকার গুলশান থেকে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাবুদ্দিনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম। দুপুরে প্রেস কনফারেন্সে এই তথ্য জানিয়েছে পুলিশ। সাইফুলকে আটকের সময় উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। পুলিশ আরও জানায়, বার্মা সাইফুলের নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। সবশেষে 350 ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় তদন্তে নেমে তার সম্পৃক্ততার তথ্য পায় পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর ঢাকা থেকে আটক করা হয় তাকে। ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে হাতকড়া সহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হামলার ঘটনায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 150 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। কয়েকদিন আগে দিগারকান্দা এলাকায় রাসেল নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম এবং তার সহযোগীরা। এ ঘটনায় দায়ের করা মামলায় আরিফুলকে গ্রেপ্তারের সময় হামলার শিকার হয় পুলিশ। পরে হাতকড়া সহ আসামিকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বরিশালে জাল টাকার নোট এবং সরঞ্জাম সহ 4 কিশোরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার এবং প্রিন্টার জব্দ করা হয়। ডিবি জানায়, মঙ্গলবার রাতে শহরের বগুড়া রোড এলাকায় একটি চায়ের দোকানে 100 টাকার জাল নোট দেয় শাওন এবং আলিফ। পরে দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় ওই 2 কিশোরের কাছ থেকে আরও বেশ কিছু জাল নোট পায় তারা। পরবর্তীতে তারা গোয়েন্দা পুলিশের কাছে 2 কিশোরকে তুলে দেয়। তাদের দেয়া তথ্যে মঙ্গলবার মধ্যরাতে তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করে ডিবি। জব্দ করা হয় জাল টাকা তৈরির কম্পিউটার এবং প্রিন্টার। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আগামী 20 জানুয়ারি নির্বাচন করার ব্যাপারে ইসির কাছে স্মারকলিপি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ আগ্রহী প্রার্থীরা। বেলা 11টা থেকে স্মারকলিপি প্রদানের জন্য প্রার্থীরা নির্ধারিত ফর্মে স্বাক্ষর করেন। প্রার্থীদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের সাথে শাকসু নির্বাচনের কোনো সাংঘর্ষিকতা নেই, বরং জাতীয় সংসদ নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করবে না এই নির্বাচন। এদিকে নির্বাচন কমিশন বলছে, যেন ঠিক সময়ে নির্বাচন সম্পন্ন করা যায় সে ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনীর ছাগলনাইয়ার যশপুর সীমান্ত এলাকায় দুস্থ 5 শতাধিক রোগীর জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে ছাগলনাইয়া সীমান্ত এলাকার যশপুর বিওপির পাশে একটি মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মেডিসিন, গাইনি সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী 5 শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। এর পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হয় ওষুধ। এ সময়ে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খুলনায় নাগরিক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় নগরের শহীদ হাদিস পার্কে এই কর্মসূচির আয়োজন করে নগর বিএনপি নেতৃবৃন্দ। শোক সভা উপলক্ষে সকাল থেকেই সভাস্থলে আসতে শুরু করেন বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। বক্তারা বলেন, দক্ষতা এবং সফলতার সাথে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বিএনপি বাস্তবায়ন করবে বলে জানান বক্তারা। শোক সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী রাবির সিনেট ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, একটি মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা এবং প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছেন তারা। এ সময় দ্রুত সময়ের মধ্যে নিরাপদ কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। গাজীপুরের টঙ্গীতে 2টি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সকালে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শ্রমিকরা জানায়, সকালে কাজে যোগ দিলে এক্সপার্ট ভিলেজ ও ব্র্যাভো অ্যাপারেলসের শ্রমিকরা একের পর এক অসুস্থ হতে থাকে। পরে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের মধ্যে বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং অস্বস্তিজনিত উপসর্গ দেখা গেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর বিলে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে চিরাচরিত ঐতিহ্যবাহী হুমগুটি খেলা, যেখানে ঢল নামে হাজারো মানুষের। পৌষের শেষ পড়ন্ত বিকেলে ঢোলের তালে মানুষের আনন্দ উচ্ছ্বাস রূপ নেয় উৎসবে। হুমগুটি খেলাকে কেন্দ্র করে শক্তির লড়াইয়ে হাজার হাজার মানুষের এক মিলন মেলায় পরিণত হয় লক্ষ্মীপুর বিল এলাকা। এবারের আয়োজনের মধ্যে দিয়ে গ্রামীণ ঐতিহ্যটিকে পা রাখল 267 বছরে। খেলাটির লোকজ ঐতিহ্য হিসেবে জাতীয় স্বীকৃতির দাবি জানান আয়োজকরা। দর্শক, শেষ করছে এখন জনপদের, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুমিল্লা 4 আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুলের প্রার্থিতা অবৈধ, ঋণ খেলাপেই থাকছেন আদেশ চেম্বার আদালতের। সীমান্ত রক্ষায় ফেলানির ছোট ভাই সহ রেকর্ড সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ, অন্যায় আদেশ না মানার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 150 শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ পায়নি দুদক, অভিযোগের প্রেক্ষিতে অভিযান। উত্তরাঞ্চলের শতাধিক ফিলিং স্টেশনে এলপিজি সরবরাহ বন্ধে ভোগান্তি, সিলেটে বাড়ি থেকে ট্রাক ভর্তি সিলিন্ডার জব্দ। এবং উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইট স্থবিরতা, প্যাকেজিং ল্যাব টেস্টে ভোগান্তি, ক্ষতির মুখে রপ্তানিকারকরা।
আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।